হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আগের ভিডিওতে তোমাদের পর্ষদের টেস্ট পেপারে ফিজিক্যাল সায়েন্সের প্রথম স্কুলটা করে দিয়েছি। এই ভিডিওতে তোমাদের দ্বিতীয় যে স্কুলটা রয়েছে সেই স্কুলের 2 নম্বর ও 3 নম্বরেরগুলো করাবো। তো প্রথমে দেখো 3-1 কী বলছে দেখো, গ্লোবাল ওয়ার্মিং কি এর একটি কুফল লেখো। তাহলে গ্লোবাল ওয়ার্মিং হলো পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনা। এর একটি কুফল হলো কি, মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, যা উপকূলবর্তী অঞ্চলে প্লাবনের সৃষ্টি করে। ঠিক আছে, তোমরা তুলে নাও ঠিক করে, বা তোমাদের বইতে আছে দেখে নেবে। আচ্ছা, 3-2 দেখো, বা অথবা 3-1 অথবা আছে কি বলছে, জ্বালানির তাপন মূল্য কাকে বলে। কোনো জ্বালানির একক ভরের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। ঠিক আছে, তুলে নিয়েছো। আচ্ছা, 3-2 দেখো, বেলুন ফোলালে গ্যাসের চাপ ও আয়তন দুটোই বৃদ্ধি পায়, এটি কি বয়েলের সূত্রের ব্যতিক্রম? ব্যাখ্যা করো। দেখো না, এটি বয়েলের সূত্রের ব্যতিক্রম নয়। বয়েলের সূত্র কি বলছে, স্থির উষ্ণতা ও নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। বেলুন ফোলানোর সময় বাইরে থেকে ক্রমাগত গ্যাস প্রবেশ করানো হয়, অর্থাৎ গ্যাসের ভর স্থির থাকে না। তাই এখানে বয়েলের সূত্র প্রযোজ্যই নয়। কারণ বয়েলের সূত্র কখন প্রযোজ্য হবে, যখন ভর তোমার নির্দিষ্ট থাকবে, কিন্তু এক্ষেত্রে তো ভর বৃদ্ধি পাচ্ছে, তাই জন্য এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্যই নয়। তাই এখানে বয়েলের সূত্র ব্যতিক্রম হচ্ছে না। আচ্ছা, 3 দেখো, আলোর প্রতিসরণের স্নেলের সূত্রটি লেখো। নির্দিষ্ট দুটি মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা ধ্রুবক হয়। গাণিতিকভাবে সাইন আই বাই সাইন আর সমান মিউ, যেটা ধ্রুবক, যেখানে আই হলো আপতন কোণ, আর হলো প্রতিসরণ কোণ, এবং মিউ হলো দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরণ কোণ। তাহলে এটা তুলে নাও ভালো করে খাতায়। আচ্ছা, 3-3 অথবা কি বলছে দেখো, অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রতিবিম্বটি, দেখো উত্তর কি বলছে, প্রতিবিম্বটি দর্পণের প্রধান ফোকাসে গঠিত হবে। প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য হলো এটি সৎ, উল্টো এবং বস্তুর সাপেক্ষে অত্যন্ত ক্ষুদ্র বা বিন্দুবৎ হবে। ঠিক আছে। আচ্ছা, 3-4 দেখো, সমান দৈর্ঘ্যের দুটি মোটা ও সরু তামার মধ্যে কোনটি রোধ বেশি? দেখো, রোধ কি হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এক্ষেত্রে কার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হবে? সরু তারের। তার ক্ষেত্রে রোধ বেশি, কারণ ব্যস্তানুপাতিক, তাই জন্য সরু তারটির রোধ বেশি হবে। একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? একই বিভব প্রভেদে রাখলে মোটা তারটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে, কারণ মোটা তারটির ক্ষেত্রে আবার রোধ কম, তাই জন্য রোধ কম হওয়ার জন্য ওই তারটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। ঠিক আছে, তুলে নাও ভালো করে। 3-5 দেখো, ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট গঠন করো। দেখো, ক্যালসিয়াম অক্সাইড তো একটি আয়ন যৌগ, তাহলে এক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ ও ত্যাগের মাধ্যমে তোমার ওই যৌগটি গঠিত হয়। দেখো, প্রথমে কী করবে, সি এর ইলেকট্রন বিন্যাস করবে 2 8 আর 2, আর ও এর ইলেকট্রন বিন্যাস 2 আর 6। তাহলে সি এ কী করবে, 2টি ইলেকট্রন ত্যাগ করে সি এ 2+ উৎপন্ন করবে, আর ও 2টি ইলেকট্রন গ্রহণ করে ও 2- উৎপন্ন করবে, আর যুক্ত হয়ে Ca2+ + O2- মানে সিও গঠন করবে। তাহলে এটা তুলে নেবে ভালো করে। আচ্ছা, তাহলে দেখো 6 দেখো, তড়িৎযোজী সমযোজী শনাক্ত করো। তাহলে এক্ষেত্রে তড়িৎযোজী যৌগ হলো LiH MgCl2, আর সমযোজী যৌগ হচ্ছে C2H4CH4। ঠিক আছে, তুলে নাও ভালো করে এগুলো। অথবা কি বলছে দেখো, আয়ন ও যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা হয় কেন? দেখো, উত্তর কি বলছে, আয়ন ও যৌগগুলি কেলাস জালকে আয়ন দ্বারা গঠিত হয় এবং অনুরূপে স্থায়ীভাবে অবস্থান করে না, তাই তাদের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা হয়। বা এটা তোমাদের অভিনব বই থেকে করতে পারো, খুব সুন্দরভাবে লেখা আছে। ঠিক আছে। 7 কি বলছে দেখো, সমীকরণ সহ দেখাও যে NH3 এর বিজারণ ধর্ম আছে। কি বলছে, অ্যামোনিয়া উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে কপার ধাতুতে পরিণত করে, যা এর বিজারণ ধর্ম প্রমাণ করে। সমীকরণ কি দেওয়া আছে, 2NH3 + 3CuO থেকে তাপমাত্রা দিলে
3Cu প্লাস N2 প্লাস 3H2। তাহলে এটা ভালো করে তুলে নাও তোমরা খাতায়। আচ্ছা, অথবা কি বলছে, দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়, গ্যাস দুটির নাম ও সমীকরণ লেখো। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের এবারে পরীক্ষার জন্য। দুটি গ্যাস হলো অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড, এবং তারা যুক্ত হয়ে কী উৎপন্ন করে, অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা একটা কি কঠিন পদার্থ। তাহলে বিক্রিয়াটা অবশ্যই তুলে নাও। NH3 ব্র্যাকেটে লিখবে G মানে গ্যাস, প্লাস HCl ব্র্যাকেটে লিখবে G মানে গ্যাস, থেকে উৎপন্ন হচ্ছে NH4Cl ব্র্যাকেটে S মানে সলিড মানে কঠিন পদার্থ। ঠিক আছে, এটা ভালো করে তুলে নাও। 8 কি বলছে, সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। দেখো, প্রকৃতিতে প্রাপ্ত যে সমস্ত খনিজ থেকে ধাতু লাভজনকভাবে এবং সহজে নিষ্কাশন করা যায়, শুধুমাত্র সেগুলোকেই আকরিক বলে। অন্য সব খনিজ থেকে ধাতু নিষ্কাশন সম্ভব বা লাভজনক নয়, তাই সব খনিজ আকরিক নয়। বা এটা তোমাদের অভিনব বইতে উদাহরণ দিয়ে ভালো করে বোঝানো আছে, তোমরা সেইটা করে নেবে। ঠিক আছে, এইটা এমনি বোঝানোর জন্য বললাম, সেইটা করবে বই থেকে। 9 কি বলছে, C2H6O এর সমবায়বগুলির নাম ও গঠন সংকেত লেখো। তাহলে দেখো, দুটি সমবায় এখানে কার্যকরী গ্রুপ গঠিত নিয়েছি, একটা হচ্ছে অ্যালকোহল নিয়েছি আর একটা হচ্ছে ডাইমিথাইল ইথার গ্রুপের নিয়েছি, CH3CH2OH, আর একটা হচ্ছে কি CH3OCH3। ঠিক আছে। আচ্ছা, অথবা দেখো, ইউপ্যাক নাম লেখো, CH3CH2CH2OH। তাহলে CH2OH ওই দিক থেকে প্রথম নামকরণ মানে তোমার নাম্বারিং শুরু হবে, ওটা 1 নম্বর কার্বন। তাহলে 1 নম্বর কার্বনে ওইচ আছে, তাই জন্য 3টে কার্বনের জন্য মিথ ইথ প্রোপ, তাহলে প্রোপান 1 অল। আর একটা যেটা আছে HCOOH, তাহলে একটা কার্বন আছে, তাই জন্য মিথানোয়িক অ্যাসিড হবে, কারণ COOH থাকা মানে ওইক অ্যাসিড যুক্ত হবে, তাহলে মিথানোয়িক অ্যাসিড। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 4-1 কি বলছে, 3 নম্বরগুলো দেখো। একটা আছে কি, বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। তাহলে 3টে যে সূত্র, বয়েলের সূত্রে আমরা কি পাবো, V সমানুপাতিক 1/P। আচ্ছা, যেখানে TON স্থির, চার্লসের সূত্রে কী পাবো, V সমানুপাতিক T। এবং অ্যাভোগাড্রোর সূত্রে তোমরা কিন্তু সূত্রগুলো লিখে দেবে, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। আর তোমাদের কিন্তু PDF আমি নিচে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা PDFটা দেখে তুলে নিতে পারো। এখন বুঝে নাও। দেখো, 3টে সূত্র তাহলে কি, V সমানুপাতিক 1/P, V সমানুপাতিক T, আর হচ্ছে V সমানুপাতিক N। তাহলে 3টে সূত্র যদি আমি যৌগিক ভেদ করে দিই, তাহলে কী পাবো, V সমানুপাতিক NT/P। এবার কোনাকুনি গুণ করলে PV সমানুপাতিক NT। এবার এক্ষেত্রে সমানুপাতিক চিহ্ন উঠলে একটা ধ্রুবক আসে, তাহলে এক্ষেত্রে R হলো সর্বজনীন গ্যাস ধ্রুবক, তাহলে কী পেয়ে যাচ্ছি, PV সমান nRT। তাহলে এটাই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে, 3 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর অথবাটা কী বলছে দেখো, গ্যাসের মোলার আয়তন কাকে বলে, বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তাহলে প্রথম সংজ্ঞাটা দেখে নাও। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের যে আয়তন, তাকে ওই উষ্ণতা ও চাপে গ্যাসটির মোলার আয়তন বলা হয়, এবং তার মান কত, 22.4 লিটার। আচ্ছা, পার্ট কোশ্চেন যেটা আছে সেটার উত্তর কী হবে, তাহলে বাস্তব গ্যাসগুলি নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। ঠিক আছে, বুঝে নিয়েছো, তুলে নেবে PDF দেখে। 2টা দেখো, তাহলে 2 দাগে তোমাদের রাসায়নিক গণনা থেকে আছে, তাহলে এগুলো কিন্তু অবশ্যই থাকবে, বিক্রিয়াগুলো ভালো করে করতে হবে তোমাদের। বিক্রিয়াটা দেখে, আচ্ছা কী বলছে প্রথম দেখো প্রশ্নে, CaCO3 সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় CaCl2, CO2 ও H2O উৎপন্ন হয়। 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCl2, 22 গ্রাম CO2 ও 9 গ্রাম H2O উৎপন্ন করতে কত গ্রাম HCl এর প্রয়োজন হবে, প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত। তাহলে সমীকরণটা কি বলছে, CaCO3 প্লাস 2HCl থেকে CaCl2 প্লাস CO2 প্লাস H2O। তাহলে এক্ষেত্রে আমার বিক্রিয়াজাত পদার্থ, তাহলে তাদের মোট ভর কত পাচ্ছি, CaCO3 50.0 গ্রাম, CaCl2 55.5, CO2 22 সব দেওয়া আছে। তাহলে তোমাদের বাম দিকের মোট ভর কত পাচ্ছি, 50 গ্রাম, প্লাস এটাকে x ধরে নিয়েছি, যে প্রয়োজনীয় HCl এর ভরকে x ধরে নিলে 50 প্লাস x সমান ডান দিকে কে কে আছে, CaCl2 যার হচ্ছে কত 55.5,
প্লাস CO2 হচ্ছে 22 আর H2 হচ্ছে 9, সেখান থেকে এক্সের মান বার হচ্ছে 36.5। তাহলে HCl এর প্রয়োজনীয় ভর কত? 36.5 গ্রাম। সেখান থেকে দেখো, সেখান থেকে কী পাচ্ছি, HCl এর মোল সংখ্যা 1 মোল, কারণ HCl এর আণবিক ভরই হচ্ছে 36.5 গ্রাম পার মোল। তাহলে সেটা ভাগ করে পেয়ে যাবো কি, মোল সংখ্যা 1 মোল। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 4-3 দেখো, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝায়? দেখো, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻6 ডিগ্রি সি ইনভার্স বলতে বোঝায় 1 মিটার দীর্ঘ তামার কোনো দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে ওই দণ্ডটির দৈর্ঘ্য 17 × 10⁻6 মিটার বা তো বৃদ্ধি পায়। তরলের নিজস্ব বৈশিষ্ট্য কোনটা বলো তো? এটা আগেও হয়ে গেছে। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কে তরলের নিজস্ব বৈশিষ্ট্য বলা হয়। তুলে নাও, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কে তরলের নিজস্ব বৈশিষ্ট্য বলা হয়। কারণটা তোমরা লিখে নিতে পারো। আচ্ছা, অথবা কি বলছে, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর গাণিতিক রূপটি লেখো। তাহলে উত্তর দেখো, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটে তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। গাণিতিক রূপটা তোমরা দেখে তুলে নাও, যে গামা সমান VT - V0 বাই V0 × T। ঠিক আছে, 0 ডিগ্রি থেকে যদি T ডিগ্রি বাড়ানো যায় সেক্ষেত্রে T গুণ হচ্ছে। ভালো করে তুলে নাও। আচ্ছা, 4 দেখো, একটি সমবাহু প্রিজমের একটি প্রতিসারক তলে আলোক রশ্মির আপতন কোণ 30 ডিগ্রি ও অন্য প্রতিসারক তলে প্রতিসরণ কোণ 45 ডিগ্রি হলে চ্যুতি কোণের মান কত? একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখো। তাই প্রথম অংশটা দেখো, প্রতিসারক কোণ পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি, কারণ সমবাহু প্রিজম বলছে যেহেতু, তাহলে A সমান 60 ডিগ্রি, I1 সমান 30 ডিগ্রি, I2 সমান 45 ডিগ্রি। তাহলে যেটা চ্যুতিকোণের সূত্র আছে, ডেল্টা সমান I1 + I2 - A। দেখো, মান বসিয়ে ডেল্টাটা বেরিয়ে এসছে 15 ডিগ্রি। আচ্ছা, অবতল দর্পণের ক্ষেত্রে সম্পর্কটা কি? ব্যাসার্ধ সমান 2 × ফোকাস দৈর্ঘ্য। তাহলে R সমান 2F। তুলে নাও ভালো করে, R সমান 2F বা F সমান R/2। ঠিক আছে, আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি, তোমরা PDF দেখে তুলে নেবে বা ভিডিও পজ করে কিন্তু তুলে নেবে। 4-5 দেখো, আলোর বিক্ষেপণ বলতে কি বোঝো? বিক্ষেপিত আলোর তীব্রতা আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্যের উপর কীভাবে নির্ভর করে? আলোর বিক্ষেপণের সংজ্ঞাটা দেখো, আলোর বিক্ষেপণ হলো এমন একটি ঘটনা যেখানে আলো কোনো মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় সেই মাধ্যমের ধূলিকণা বা অণু দ্বারা শোষিত হয়ে বিভিন্ন দিকে পুনরায় নির্গত হয় বা ছড়িয়ে পড়ে। ঠিক আছে। আচ্ছা, তরঙ্গদৈর্ঘ্যের উপর কীভাবে নির্ভর করে? যে I সমানুপাতিক 1/λ/4। ঠিক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, এবং সেটা কি তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতিক। তুলে নাও এটা। আচ্ছা, 4-5 অথবা দেখো, দীর্ঘদৃষ্টি কি কোন ধরনের লেন্স ব্যবহার করে প্রতিকার করা হয়? তাই চোখের এমন একটি দৃষ্টি ত্রুটি যেখানে চোখ দূরের বস্তু পরিষ্কার দেখতে পায় কিন্তু কাছের বস্তু পরিষ্কার দেখতে পায় না, এটাকে বলা হয় দীর্ঘদৃষ্টি। প্রতিকার হচ্ছে কি উত্তল লেন্স দ্বারা এর প্রতিকার করা হয়। 4-6 জুলের সূত্র, যেটা আগে স্কুলে বলে দিয়েছি, এখানে আর বলছি না, তোমরা তুলে নিতে পারো। ঠিক আছে, এটা আর বলছি না। সেই H সমান I² RT আসবে। 4-7 দেখো কি আছে, তোমাদের বইতে যেটা আছে, এখানে প্রশ্ন আমি তুলে নিই। 7 কি বলা আছে? 200 ওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি বৈদ্যুতিক যন্ত্র দিনে 8 ঘন্টা করে চলে 30 দিনে ওই বৈদ্যুতিক যন্ত্রের জন্য কত টাকার বিল আসবে? 1 ইউনিটের দাম 4 টাকা। তাহলে দেখো, মোট শক্তি খরচটা প্রথম বের করে নিয়েছি। তাহলে মোট শক্তি খরচ কী করে পাবো? 200 ওয়াট × 2, মানে যন্ত্রের সংখ্যা যেহেতু দুটি, তাহলে × 2 যতক্ষণ চলে 4 ঘন্টা, 4 × মোট 30 দিন, তাহলে × 30। তাহলে সবগুলো গুণ করে আসছে কত? 48,000 ওয়াট ঘন্টা। তাহলে সেখান থেকে কিলোওয়াট ঘন্টা বের করে নেব, কারণ বিওটিতে নিয়ে আসতে হবে। তাহলে ভাগ করে নিলে কত পাচ্ছি? 48 কিলোওয়াট ঘন্টা, যেটা হচ্ছে বিওটি বা ইউনিট, 48 ইউনিট। তাহলে সেইটাকে 4 দ্বারা গুণ করলে কত পাচ্ছি? 192 টাকা। তাহলে তোমাদের উত্তরে এটা ভুল দেওয়া আছে, তোমরা ঠিক করে তুলে নেবে। তাহলে মোট বিলের পরিমাণ পাচ্ছি 192 টাকা। ঠিক আছে। আচ্ছা, 4-7 দেখো, অথবা 4-7 অথবা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম ও CFL LED এর পার্থক্য লেখো। দেখো, সন্তরণ নিয়ম তোমাদের আগেও হয়ে গেছে, তোমরা তুলে নিতে পারো বা বই থেকে করে নাও। পার্থক্য দেখো, CFL এ পারদ
বাষ্প ব্যবহার করা হয় যা পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। অন্যদিকে এলইডির কোনো ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয় না, তাই এটি পরিবেশ বান্ধব। ঠিক আছে, একটা পার্থক্য লিখে নাও। 4.8 কি বলছে? তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তাই তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। লিখে নাও, পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে? নিউক্লিয়ার বন্ধন শক্তি হলো সেই পরিমাণ শক্তি যা নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন এবং নিউট্রনকে একত্রিত করে নিউক্লিয়াস গঠন করতে প্রয়োজন হয়। ঠিক আছে, এটা তুলে নেবো, বই থেকে করতে পারো তোমরা। তারপর কি আছে? TH 234-90 থেকে PB 206-82 পরিবর্তনে কটি আলফা ও কটি বিটা নির্গত হয়েছে? তাহলে দেখো ভর সংখ্যার পরিবর্তন দেখো, উপরে 234 থেকে 206 সমান 28, আর পারমাণবিক সংখ্যার পরিবর্তন কত? 90 - 82 8। তাহলে ভর সংখ্যার পরিবর্তন 28, একে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই তাহলে ওইটা পেয়ে যাবো আমরা আলফা সংখ্যা, কারণ একটি আলফা কণা নির্গমনে ভর সংখ্যা 4 হ্রাস পায়। তাহলে 4 দিয়ে ভাগ করলে পাচ্ছি দেখো 7 পাচ্ছি, তাহলে আলফা কণা নির্গমন হয়েছে 7টি। আবার দেখো 7টি আলফা কণা নির্গমনের ফলে পারমাণবিক সংখ্যা কমে যাওয়ার কথা 14 একক, তাহলে আমার হয়ে যাওয়ার কথা 76। 90 থেকে 14 বাদ দিলে কত? 76 হওয়ার কথা, কিন্তু আমার আছে 82, তাহলে অবশ্যই কত বেড়ে গেছে দেখো, আবার নিচে আছে দেখো, আবার 6 বেড়ে গেছে। 82 - 76 করলে 6 বেড়ে গেছে। তাহলে একটি বিটা কণা নির্গমনে 1 একক বৃদ্ধি পায় পারমাণবিক সংখ্যা, তাহলে 6টি বৃদ্ধি পেয়েছে মানে কি? 6 বৃদ্ধি পেয়েছে মানে 6টি বিটা কণা নির্গত হয়েছে। তাহলে উত্তর কি পেলাম? 7টি আলফা কণা নির্গত হয়েছে ও 6টি বিটা কণা নির্গত হয়েছে। 4-9 দেখো, আয়রন শক্তি কাকে বলে? তো সর্বশেষ একটি পরমাণু সর্বস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রন অপসারণ করে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন সেটাই হচ্ছে মোলের আয়রন শক্তি। আচ্ছা, তারপরে বলছে Li, Rb, K ও Na কে আয়রন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো এটা তোমার শ্রেণী বরাবর মৌলগুলোকে দেওয়া আছে, তাহলে উপর থেকে নিচে গেলে আমার কি হয়? হ্রাস পায়। ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, তাহলে একদম কম আসবে আরবি, তার উপরে আসবে কে, তারপরে এনএ, তারপরে এলআই, তাহলে আরবি লেস দেন কে লেস দেন এনএ লেস দেন এলআই। তুলে নাও ঠিক করে। 4-10 দেখো, CuSO4 এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কি উৎপন্ন হবে? বিক্রিয়া লেখো, অ্যানোড মান কি? তাহলে ক্যাথোডে কী হবে বলো তো? Cu2+ Cu-তে পরিণত হবে, আর অ্যানোডে কী হবে? Cu2+ ভেঙে যাবে। বিক্রিয়া তুলে নাও, দেখে দেখে তুলে নাও, তোমরা বুঝতে পেরে যাবে। অ্যানোড মান হলো তড়িৎ বিশ্লেষণের সময় ব্যবহৃত অবিশুদ্ধ ধাতুর মধ্যে থাকা মূল্যবান ধাতু বা অন্যান্য অবিশুদ্ধ ধাতুর থিতিয়ে পড়া। বা বইতে যেটা আছে তোমাদের ওটাই করে নেবে। আচ্ছা 11 দেখো, 11 তোমরা তুলে নাও, M0 পদ দিয়ে নাইট্রোজেনের বিক্রিয়াটা তুলে নাও, এটা তোমাদের বইতেও আছে। নেসলার বেকারক কি, এটা তো জানা প্রশ্ন, এগুলো সব তুলে নাও খাতায়, তোমাদের মুখস্থ করতে হবে এগুলো। ঠিক আছে, যে নেসলার বিকারক হলো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ। এটি অ্যামোনিয়া শনাক্তকরণে ব্যবহৃত হয়। আচ্ছা 4-11 দেখো, তোমাদের বই টেস্ট পেপার দেখো, পচা ডিমের গন্ধযুক্ত, সেখান থেকে কি বলছে? আম্লিক K2Cr2O7 সবুজ বর্ণের যৌগ বি গ্যাস AB শনাক্ত করো। তাহলে এখানে পচা ডিমের গন্ধযুক্ত হলো কি? হাইড্রোজেন সালফাইড, তাহলে H2S, এটা পেয়ে গেলাম কি? H2S। আর বিটা দেখো, বিটা কি উৎপন্ন হচ্ছে? K2Cr2O7 সালফাইড দ্বারা বিজারিত হয়ে সবুজ বর্ণের Cr2SO4 উৎপন্ন করছে, তাহলে এখানে বিটা হচ্ছে Cr2SO4 ঠিক আছে, ঠিক করে তুলে নাও। আর পার্ট কোশ্চেন কি আছে? NH3 গ্যাস শুষ্ককরণে কোন যৌগ ব্যবহার করা হয়? তাহলে এটা জানো তোমরা, CaO ব্যবহার করা হয়, ক্যালসিয়াম অক্সাইড। তুলে নাও, CaO ব্যবহার করা হয়। 4-12 সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা আর বলছি না, তোমরা জানো, অনেকে পড়েও নিয়েছো জৈব রসায়নে, এটা তুলে নাও খাতায়। উদাহরণ তো পারবে, এক বন্ধন হলে সম্পৃক্ত, আর দ্বিবন্ধন আর ত্রিবন্ধন হলে অসম্পৃক্ত। অথবা যেটা বলছে রূপান্তর করো C2H2 থেকে C2H6। দেখো C2H2 সাথে যদি 2H2 দেওয়া হয়, এখানে আমার ভুল লেখা আছে, তোমরা লিখবে কি 2H2, এটা 2 ধাপে উৎপন্ন হচ্ছে কি C2H6, দ্রুত বিক্রিয়া, বই থেকে করবে তোমরা। তারপর এটা হচ্ছে কি C2H5OH থেকে C2
H4, তাহলে এটা হচ্ছে কি নির্ধারণ বিক্রিয়া। এখানে কি দিতে হয়, গাঢ় সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি সি দিলে বিক্রিয়াটা তুলে নাও ঠিক করে, C2H4 উৎপন্ন হয়। আচ্ছা, পার্ট কোশ্চেন কী দিয়েছে, এলপিজি ও সিএনজির মুখ্য উপাদান কী? তাহলে এলপিজির মুখ্য উপাদান বিউটেন আর সিএনজির মুখ্য উপাদান মিথেন। তা তোমাদের অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তোমরা শেয়ার করবে, কমেন্টে জানাবে কোনো অসুবিধা হলে। আর পিডিএফ তোমাদের নিচে দিয়ে দিচ্ছি, পিডিএফ দেখে তুলে নাও, ঠিক আছে? আর তোমরা কিন্তু নিজেরা করে যাও, ঠিক আছে, রাখছি।